স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। সপ্তাহের দেশে আজকে আমরা আলোচনা করব আবারও উত্তপ্ত শিক্ষাঙ্গনের রাজনীতি এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে পেয়েছি, আমার ডান পাশে আছেন এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং সাথে আরও আছেন আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের সপ্তাহের দেশের আয়োজনে। আমি একটু প্রথমে আবিদুল ইসলাম খান আপনার কাছ থেকে শুনে নিতে চাই পুরো ঘটনার পরিস্থিতি। যে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই গুপ্ত নিয়ে বেশ উত্তপ্ত আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে। চট্টগ্রামে সংঘর্ষ হলো, আবার দেখলাম যে রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনা ঘটেছে, এবং বেশ কয়েকটি গণমাধ্যমে অনলাইনে শিরোনাম দেখলাম যে রাতে মব করে ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগের তীর ছাত্র দলের দিকে। আসলে কেন এই জিনিসগুলো ঘটছে একটু শুনতে চাই আপনার কাছে পুরো ঘটনাটা। আপনাকে ধন্যবাদ। দেশ টিভিতে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি যদি শুরু করি, সেদিন চট্টগ্রাম সিটি কলেজে যেটা হয়েছে, চট্টগ্রাম সিটি কলেজে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে জামায়াত শিবির গুপ্ত রাজনীতি প্রচলন করেছে। গুপ্ত রাজনীতি 5 আগস্টের পরে না, এর আগেই ছাত্রলীগের ভিতরে ঢুকে এরা এদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে। তো 5 আগস্ট বিকেল থেকেই এদের যত ছেলে মেয়ে আছে সকল ইউনিভার্সিটির প্রত্যেকটা হলে এরা তুলে নিয়ে ওইখানে একটা আধিপত্য বিস্তার করেছে। সেই বিস্তারের মধ্য দিয়ে অন্যান্য সংগঠন করা কোনো ছেলে মেয়ে কিংবা সাধারণ ছেলে মেয়ে এদের কনসার্নের বাইরে কিন্তু হলগুলোতে উঠতে পারেনি। এই যে আধিপত্য বিস্তার শুরু করেছে, আবার এরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আন্দোলন করেছে, এটা আপনারা সবাই জানেন। এবং যারা আন্দোলন করেছে পরবর্তীতে এরা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে পরবর্তীতে। তো এখন চট্টগ্রাম সিটি কলেজে এরা লিখেছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, ছাত্র রাজনীতি চলবে না। তো এখন তুমি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাও, তুমি গ্রাফিতে লিখছো, কিন্তু তুমি নিজে ছাত্র রাজনীতি সেখানে করে যাচ্ছ। সেক্ষেত্রে আমার ছাত্র দলের ছেলেমেয়েরা কি করছে, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জায়গায় ছাত্রটা কেটে দিয়ে এরা সুস্থ ধারায় রাজনীতি প্রচলনের জন্য লিখছে যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, মানে গুপ্ত শব্দটা লিখেছে। তো এখন গুপ্তটা লিখার পরে এখন আমি তো এক প্রকার হচ্ছে ইন্টেলেকচুয়াল রাজনীতি ছেলেমেয়েরা করেছে, যে জাস্ট প্রতিবাদের রাজনীতি করেছে, গ্রাফিতির রাজনীতি করেছে। এখন যদি তোমার শরীরে লেগে থাকে তুমি আরেকটা গ্রাফিতি অঙ্কন করো। এখন তুমি বলতেছো আমি গুপ্ত না, আবার যখন গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, যখন গুপ্ত শব্দটা লিখলো তখন তুমি নিজে হামলায় জড়াচ্ছ, তোমার গা জ্বলে যাচ্ছে, তুমি অস্ত্র হাতে নিয়ে ফেললা। এই যে আজকে এই কথাগুলো বলা হয়, কিংবা ক্যাম্পাস উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, আজকে মানে শিবির বলতেছে এদের একজনের পায়ে আঘাত লাগছে। তো এখানে তো শুধুমাত্র শিবিরের ওই ছেলের পায়ে আঘাত লাগে না, আমার ছাত্রদল অসংখ্য ছেলে মেয়ে সেখানে আহত হয়েছে। আমার একটা ছেলে আছে, মোস্ট প্রবাবলি নামটা সায়েদ, মোস্ট প্রবাবলি সায়েদ ছেলেটার নাম, তার মাথা দ্বিখণ্ডিত পরিস্থিতিতে চলে গেছে, এমনভাবে কোপ তার এখানে কোপ লেগেছে। সুতরাং আমি এই হামলার কিন্তু বৈধতা দিচ্ছি না। আমি বলছি ছাত্র শিবিরের যে ছেলেটা আহত হয়েছে তার জন্য আমার দয়া আছে, আমার ছাত্র দলের যে ছেলেটা আহত হয়েছে তার জন্য আমার দয়া আছে। কারণ বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে এই রাজনীতিতে কেন এসেছি আমি 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে 18 সালে তো বিএনপি ক্ষমতা আসার কোনো সম্ভাবনা ছিল না যে বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য আমি বিএনপির ছাত্র সংগঠনে যোগ দেই। আমার নৈতিকতার জায়গা থেকে ক্যাম্পাসে ঢুকার পরে গেস্ট রুম, গণরুম এবং বিভিন্ন যে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল, আমি গেস্ট রুমে যাওয়ার পরে আমি যে মানসিক টর্চারের শিকার হয়েছি, ওইখান থেকে আমি নিয়ত করেছি, ওইখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে এই রাজনৈতিক অপসংস্কৃতি মোকাবেলা করবার জন্য আমাকে এমন একটা প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। মানে আমি এসেছি টোটালটাই রাষ্ট্রের স্বার্থে এবং ক্যাম্পাসগুলোতে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের জন্য। সুতরাং যে রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের জন্য আমার সেই সংগ্রাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতি আবার ক্যাম্পাসগুলোকে কারা পুনরুত্থান করলো। এদের হয়তোবা তাদের ছেলেটার জন্য মায়া হতে পারে, কিন্তু আমার প্রত্যেকটা ভিকটিম ছেলের জন্য আমার দয়া হয়, মায়া হয়। কারণ এই রাজনীতিতে তো আমাদের যাওয়ার কথা ছিল না। আজকে আমাদের ছেলেমেয়েরা যখন এদেরকে থামাইতে চাচ্ছে, এরা রামদা হটিস্টিক দিয়ে আমাদের ছেলে মেয়েদের উপর আক্রমণ করেছে, এগুলো কি দৃশ্যমান না? এগুলো তো টোটালি দৃশ্যমান। এবং গতকালকে আপনি দেখেছেন, গতকালকে পাবনার ঈশ্বরদীতে একটা কলেজে ছাত্রদলের উপরে সশস্ত্র হামলা চালিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার বলে। যেখানে ভারতে বিজেপি জয় শ্রীরাম বলে হামলা করে, সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার বলে ভাঙচুর করছে, রামদা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, হটিস্টিক নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। কালকে দুপুরের ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন। তাহলে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কি জামাতের স্লোগান? নো, এটা মুসলমানের স্লোগান। তাহলে আপনি মুসলমান সম্প্রদায়ের যে ধর্মীয় স্লোগানকে ব্যবহার করে আপনি যে এই মারামারিতে নেমেছেন, ভাঙচুরে নেমেছেন, আমাদের পার্টি অফিসকে লুটপাট করেছেন, তাহলে এই কাজগুলো করেছেন। আজ থেকে লিখে রাখেন, আমি নির্বাচনের আগেও বলেছি এই জামাত শিবিরের এই অপকর্মের কারণে আজ থেকে কয়েক বছর পরে আবারও বিশ্বব্যাপী আমার ইসলামকে, আমাদের মুসলিম ধর্মকে বিভিন্নভাবে ট্যাগিং করা হবে।
আব্দুল আজকে ইসলাম শুধু খান, তাই না, জি। আজকে দেখেন, আজকে তো এই কথা বললেন, এরপর বললেন যে মানে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা আপনি উল্লেখ করে বললেন যে মানে আচ্ছা, যে অভিযোগের দিক, ছাত্র দলের দিক, যে দেখেন গতকালকে যে একটা ফটো কার্ডকে ঘিরে এই ধরনের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, সেটা তো একদিনে হয় নাই, সেটা 5 আগস্ট ওই বিকেল থেকে শিবির যেটার সূচনা করেছে, আজকে গতকালকে সেটা এক প্রকার ব্রাস্ট আউট হয়েছে যখন প্রধানমন্ত্রী এবং তার সন্তানকে নিয়ে যখন এই ধরনের কুরুচিপূর্ণ চিন্তাধারা আসে, কারোরই মাথা ঠিক থাকার কথা না। তো সেখানে আমরা মামলা করতে গিয়েছি, তো আমাদের উত্তপ্ত পরিস্থিতি থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এখানে আমার নেতাকর্মীরা সেখানে আছে, সেখানে ডাকসুর মবস্টার মোসাদ্দেক এবং হচ্ছে যে মবস্টার জোবায়ের, মবস্টার নি ঝুমা, এরা ঘোষণা দিছে যে আপনারা শাহবাগে আসেন। আপনারা দেখে থাকবেন ছাত্রলীগের আমলে, আমার কথাটা শেষ করতে দেবেন, ছাত্রলীগের আমার রায়হান উদ্দিন নামে একজন এখন ডাকসুর সে সদস্য নির্বাচিত হয়েছে শিবিরের প্যানেল থেকে। সে আপনার 5 আগস্টের পূর্বে কি স্লোগান দিত জানেন? শিবিরের চামড়া তুলে নিব আমরা। একটা শিবিরদের ধৈরা জেলেবার বলতো না, ওই যে এক্সট্রিমিস্ট শব্দ উচ্চারণ করতো, আমি এখন উচ্চারণ করলে কাট করে কইবো আমি এটা কইছি, গিয়ে ছেড়ে দিবে, এই জন্য উচ্চারণ করলাম না। যে এই ধরনের স্লোগান দিত কে? শিবির, ছাত্রলীগের ভিতরে থেকে। তাহলে এই যে শিবিরকে মারার বৈধতা কে করছে? শিবিরের নেতাকর্মীরা করছে, এই রায়হানরা করছে শিবিরকে মারার বৈধতা। একটা শিবির ধরে জেলে পড়ে, এরাই তো স্লোগান দিত ছাত্রলীগের ভিতরে থেকে, এখন ডাকসুতে এরা সদস্য হয়েছে। তো গতকালকে মবস্টার মোসাদ্দেক, মবস্টার এবি জুবায়ের, মবস্টার নি ঝুমা, এরা যে ঘোষণা দিছে আপনারা সবাই শাহবাগ চলে আসুন, আর ভাই আমরা এখানে আছি, এরা মানুষকে ডাকতেছে চলুন শাহবাগে চলুন, এরা নাকি প্রতিহত করবে। তো এইরকম মব তৈরি করতে এসে সাধারণ শিক্ষার্থীদের ধোলাই খাইলে এটার দায়ভার কার? এবং সেখানে আমার ছাত্র দলের নেতাকর্মীরা আপনার হচ্ছে যে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে রক্ষা করেছে। ওইখানে এখানে অসংখ্য সাধারণ শিক্ষার্থী পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল। এবার সাংবাদিকের কথায় আসেন। গতকালকে রাতে আপনি ইতিমধ্যে ভিডিও দেখেছেন, আমি ভিডিও ছেড়েছি, একটা ভিডিও শেয়ার করেছি, আর একটা ভিডিও ছেড়েছি, আমি নিজে এগুলোকে ধরেছি। দুজন সাংবাদিক পরিচয়, দুজনকে ধরা হয়েছে। একজনের আইডি যখন চেক করা হলো, এখানে তার আইডি গুলো দেখেন, অচেনা অতিথি সাফা জান্নাত, একজন ছেলে তার সাফা জান্নাত নামে চালাচ্ছে, দাউদ ইব্রাহিম, নূর মোহাম্মদ শান্ত, আহসান আলী সর্দার, এমন 7টা আইডি, একজনেরটা পাওয়া গেছে, আরেকটাতে 7টা আইডি পাওয়া গেছে। ওইখানে কার নামে? একটা বিএনপি নেতার নামে ফেস খুললে সে গুজব ছড়াচ্ছে। এই হচ্ছে তাদের পরিস্থিতি। এই কারণে আমার উপস্থিত ছাত্র জনতার যারা উপস্থিত ছিল, এদের মেন্টালি এরা অনেক বেশি হট ছিল, যে কারণে কিছু ম্যাটার রিয়েল সাংবাদিকদের উপর পর্যন্ত, এই ধরনের মবের কিছু ম্যাটার রিয়েল সাংবাদিকের উপর পর্যন্ত আশ্রে পড়েছে। সুতরাং আজকের এই ঘটনা কিন্তু, এই উত্থানটা কিন্তু শুধুমাত্র একদিনে হয় না, এটার উত্থান ধীরে ধীরে 5 আগস্টের পরে একটা পুঞ্জীবিত ক্ষোভ যেন গতকালকে ব্রাস্ট আউট হয়েছে। সুতরাং মজুর সাংবাদিকতা, তারপর 2 দিন আগে আপনি দেখে থাকবেন নেত্র নিউজ একটা রিপোর্ট হয়েছে। আমি আসবো আবার আপনার কাছে, এই পর্যায়ে এম এ আজিজ আপনার কাছ থেকে একটু শুনে নেই। আপনি সেজন্য সাংবাদিকদেরকে প্রপার ভূমিকা রাখতে হবে, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। নিশ্চয়ই আপনি শুনলেন সমস্ত কিছু আবদুল ইসলাম খানের কাছ থেকে। আসলে এই যে ঘটনাবলী আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? বিশেষ করে উনি যেটা বললেন যে রাজনীতিক একটা অপসংস্কৃতি থেকে তারা হচ্ছে মুক্তি চেয়েছিলেন, এই যে স্লোগান দিয়ে হামলা করা হচ্ছে, নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, এবং উনি সর্বশেষ যেটি বললেন যে একদিনে তো আর হয়নি, এটি আমরা নিজেরাও জানি এটা একদিনে হয়নি। আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এইসব? ধন্যবাদ আপনাকে, আবৃতকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা। দেখেন, আমি তার কথা ধরেন আমি বিবেচনা নিচ্ছি না, কারণ সে একটা পক্ষ, আমি বলবো তো। কিন্তু প্রশ্ন আমার যে জায়গায়, ব্যাপারটা হলো যে এটা তো চট্টগ্রাম সিটি কলেজ থেকে এটার উৎপত্তি, সেইটাই আসলে ট্রাভেল করে ঢাকা ইউনিভার্সিটি আসছে। এখন দুই পক্ষই অভ্যুত্থানের শক্তি, তাদের ভিতরে যখন এই ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে গোলমাল শুরু হয়, তাতে বোঝা যায় ওই সজীব ভূঁইয়াকে ধরে এনে রাজসাক্ষী করতে হয়, যে সে তো বলেছিল না ডিপ স্টেট কাজ করতেছে। ডিপ স্টেট তাদেরকে 19 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বলেছে, প্ল্যান দিয়েছে, বিএনপির লোকজনের বিরুদ্ধে মামলা আছে, এই আছে সেই আছে, তারা ইলেকশন করতে পারবে না, সুতরাং তোমরা এই ইলেকশনে জিতে যাবা। তো এখন এখানের পিছনে যারা এখন হট্টগোল করতেছে বা গোলমাল করতেছে, তারা হয়তো বুঝবে না, এখানে 2-1 ডিপ স্টেটের লোক দিয়ে হাঙ্গামা বাজাচ্ছে। কিন্তু আমার কাছে প্রশ্ন ভিন্ন। ধরেন এখন আমরা গণতান্ত্রিক রাজনীতিতে পথযাত্রা শুরু করেছি, হ্যাঁ, আমরা গণতন্ত্র চাই, অভ্যুত্থান হয়েছে, সেখানে ছাত্র জনতা জীবন দিয়েছে। ধরেন আপনার প্রায় 1400 লোক 15 তারিখ পর্যন্ত জীবন দিয়েছে, জাতিসংঘের রিপোর্ট। তো এখন এই অভ্যুত্থানের শক্তির ভিতরে কোনো ঝগড়া বিবাদ হোক, হাতাহাতি হোক, মারামারি হোক, এটা তো আমাদের কাম্য না। কারণ কিন্তু আমার বক্তব্য হচ্ছে
এই যে গুপ্ত রাজনীতি শব্দটা শুনলে একজনের গায়ে লাগে, তো গুপ্ত রাজনীতি যদি অ্যালাউ করেন, অ্যাকসেপ্ট করেন, গণতান্ত্রিক রাজনীতি তো গুপ্ত রাজনীতি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হওয়ার কথা না। তাহলে তো গুপ্ত রাজনীতিতে আপনার জেএমবি আছে, আনসারুল্লাহ বাংলা টিম আছে, নাথান মোমের একটা পার্টি আছে হিল ট্যাক্সের স্বাধীনতা চায়, তাই সবাইকে রাজনীতি করতে দেন, দেশ ভেঙে চুরমার হয়ে যাক। এটা তো হয় না। গণতন্ত্রে বিশ্বাস করতে হলে গুপ্ত রাজনীতি পরিহার করতে হবে। এবং বিএনপি একটা উদারপন্থী মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, বিএনপির ভিতরেও গুপ্ত জামাত আছে, সেগুলো বের করে আমার বক্তব্য হচ্ছে বিএনপিকে একটা সাচ্চা জাতীয়তাবাদী দল হতে হবে। এখন যেটা হয়েছে, ধরেন আমার কাছে কয়েকটা ভিডিও আছে, এখন আবিদ আছে বলে তার পক্ষে সে বলতেছে, আমি তা বুঝবো না। এই যে ভাষা, তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, তার সম্পর্কে যে সমালোচনা করতেছে, এদের হাত থেকে যে ওরা বেঁচে আছে এই তো বেশি। মানুষের তো সহ্য ক্ষমতা আছে, সে তো একটা পার্টি বিলংস করে, তার সামনে যদি এই ভাষায়, আমার কাছে ভিডিও আপনাকে দেখাইছি না শুরু হওয়ার আগে, তো এই ভাষায় সমালোচনা করে, ও তো গুপ্ত জামাত, ও গুপ্ত শিবির, ওর নিশ্চয়ই ছাত্রলীগের ভিতরে হেলমেট বাহিনী হয়েছিল। এখন ধরেন এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদিক কায়েম, সে তো শিবির হিসেবে ইলেকশন করে নাই, সে স্বতন্ত্র একটা প্যানেল দিয়ে ইলেকশন করছে, ইলেকশন করে জিতছে। এখন সে প্রত্যেকটা ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সবার সমালোচনা করে। তো রাজনীতিতে জয়েন করেন, রাজনৈতিক দলে জয়েন করেন। ডাকসু তো একটা প্রতিষ্ঠান, এটাকে ব্যবহার করেন কেন? তা আপনি যেভাবে কথা বলে, আমার এই জন্য বলছি যে জাতীয় রাজনীতির যেহেতু এগুলো অঙ্গ সংগঠন, কেউ সহযোগী সংগঠন, জাতীয় সংগঠনের দায়িত্ব এদেরকে নিবৃত্ত করা আর যাতে না বাড়ে, অর্থাৎ আমরা যাতে ডিপ স্টেটের প্ররোচনায় না পড়ি, তাহলে দেশটা কিন্তু ফেসিবাদের আবার আগমন ঘটতে পারে। এদিকে দেখেন সংসদে কিন্তু আইন পাশ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আপনার সন্ত্রাস বিরোধী আইন হয়েছে। এটা একটা ওপেন এন্ডেড আইন, কালো আইন আমি বলবো, এটাকে কালো আইনই বলবো। ধরেন এই যে সন্ত্রাস যারা করতেছে, আমি ভয় দেখাচ্ছি না, আমি বলছি যদি এটা অসহনীয় হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটে, এটা তো সংসদে পাশ করা আইন, সেখানে তো জামাত ইসলামও বসা ছিল, এনসিপি বেরিয়ে আসছিল, জামাত ইসলামের সমর্থন আছে আইনে, জামাত ইসলাম হয়তো তখন বোঝে নাই, এটা পাশ হয়ে গেছে, এখন তো আইন আছে। আপনার বিরোধী দল মিটিং ওয়াকআউট করতে পারে সংসদে, শান্তিপূর্ণভাবে মিছিল মিটিংও করতে পারে, বাধা নাই। কিন্তু যদি অশান্তি তৈরি করে এইভাবে, ধরেন এই যে চিটাগাং গোলমাল হয়েছে, আপনার জামাতের সেক্রেটারি জেনারেল বললো, এরকম মাথা ঝুঁকায় বলে দিল যে ওখানে ছাত্র দলের ছেলেরা রক কেটে দিছে। আরে রক কাটে কারা? এটা তো বিশ্বাস করে নাই কেউ, রক কাটার এটা তো ধারণা মানুষের ভিতরে আছে। তা আমার কথা হলো যে তার জন্য আপনি মামলা করেন অথবা আপনি নিবৃত্ত করেন তাদেরকে, যেই যাই করছে। আপনার তো অভ্যুত্থানের শক্তি, সেও আন্দোলন করছে, শিবিরের ছেলেও একসাথে তো আন্দোলন করছে, একজন আর একজন জাতীয় নেতা সবার গার্জিয়ান হিসেবে যা কথা বলবে যে তোমরা এখন গোলমাল করো না। আমি যে কথা বলছিলাম, এই যে আইনটা আছে, ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালো, উচ্ছৃঙ্খলা তৈরি হলো, তাহলে গরম পানি ঠান্ডা পানি আসে না, সাউন্ড গ্রেনেড আসে না, টিয়ার সেল আসে না, জেলখানা আসে না, আইন আছে তো নিষিদ্ধ করা পর্যন্ত। সুতরাং এত সহজ না। কিন্তু এই যে ফ্রেমিং করা হচ্ছে, যে ট্যাগিং দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গেও আসতে চাই, একটু শুনতে চাই এই প্রসঙ্গে, আপনাদের কাছ থেকেও শুনবো। তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের দুজনের কাছে। দর্শক দেখছেন সপ্তাহের দেশ। আবারও স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করছি আবারও উত্তপ্ত শিক্ষাঙ্গনের রাজনীতি, এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে আব্দুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাই যে আমরা বলছিলাম যে, বা আমরা আশা করেছিলাম যে 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হলো এবং তারপরে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে একটি পারস্পরিক বোঝাপড়া জায়গাটা তৈরি হবে, এটা হয়তো আমরা আশাই করে নিয়েছিলাম। কিন্তু সেই জায়গাটিতে ঘাটতি কোন দিকে মনে হচ্ছে, বা আপনার কি চ্যালেঞ্জ ফেস করলেন এখন পর্যন্ত? দেখেন, আমি সূচনাতেও কিন্তু এটাই বলেছি যে দেখেন, আমি যদি অপরাধী হই, আমি আপনার সামনে আছি, আমি আপনাকে ফুল অ্যাক্সেস দিয়েছি, আমার বিচার আপনি এখানে করে দেন যদি আমার কোনো অপরাধ থেকে থাকে। আমি 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে আসলাম। কেন?
একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের জন্য, এই মারামারির জন্য না। শুরুতেই বলেছেন আমি শুরুতে বলেছি। তাহলে 5 আগস্ট ঘটার পরে, 5 আগস্ট ঘটার পর্যন্ত কার কাছে এগুলো দখলদারিত্ব ছিল? ছাত্রলীগের কাছে। আপনি 5 আগস্ট বিকেল থেকে ঢাকায় যত শিবির আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া যারা সিট পায় না এর আগে, যেগুলো থাকতে পারে নাই, সবগুলারে আপনি তুলে ফেললেন হলে, কোনো প্রসেস ছাড়া। আর আপনি বাদবাকি সকল সংগঠনকে আপনারা ওইখানে শক্তি অর্জন করে, এই যে বিভিন্ন টিম করে করে, বিভিন্ন ছাত্র প্রতিনিধি টিম করে সকল ধরনের শিক্ষার্থীর উপর এরা মপ করেছে 5 আগস্ট বিকেল থেকে। আমি আপনাকে বলতে পারি 5 আগস্টের পরে সর্বপ্রথম যে ছেলেটা হামলার শিকার হয়েছে, 5 আগস্টের পরে জহুরুল হক হলে যে ছেলের সর্বপ্রথম হামলার শিকার হয়েছে আবুজর গিফারি মাহফুজ, জৌহল ছাত্র দলের, তাকে চোর থাপ্পড় দিয়ে হল থেকে বের করে দিয়েছে এই শিবিরের গং। ঠিক একই সাথে যেই ছেলেটা হাসিনাকে স্বৈরাচার শব্দে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে স্লোগান উত্তোলিত করেছিল এবং সেই স্লোগান উত্তোলনের কারণে তার বাসা বাড়ি ভাঙচুর করেছিল পুলিশ, ওই ছেলেটার পর্যন্ত জসিমউদ্দিন হলে শিবির উঠতে দেয় নাই পরের দিন। এই আধিপত্যকে সৃষ্টি করেছে শিবির। বারবার আমরা বলে আসছি। এরপরে সংঘবদ্ধ সাধারণ শিক্ষার্থীর নামে ভিসি নিয়োগের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্য সৃষ্টি করে, চাপ প্রয়োগ করে রাষ্ট্রকে নিজেদের কন্ট্রোলের ভিসি আইনা একটা পরিকল্পিত ইলেকশন আয়োজন করা এবং ওই ভিসির কনসার্নে ছাত্র প্রতিনিধি তৈরি করে পুরো ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের অপচেষ্টাটা কে করলো? শিবির করছে। সেটা থেকে এই যে ছাত্র রাজনীতিতে একটা আপনার ধরেন একটা কলুষিত পরিস্থিতির মধ্য থেকে মাত্র উত্তরানোর সময়ে আবারও যে পেশি শক্তি কিংবা হচ্ছে যে আপনার দখলদারিত্বের মনোভাব যখন এরা নেবে, তো অটোমেটিক্যালি আমার যে ছেলেগুলো এই দীর্ঘ 17 বছর ক্যাম্পাসে থাকতে পারে না, তুমি তো ছাত্রলীগের আন্ডারে ছিলা। এই যে আমরা বলি যে দেখেন গুপ্ত কেন বলি, কেন এরা এদের কমিটিগুলো প্রকাশ করে না? আপনি কি মনে করেন বিগত সময়ে ছাত্রলীগের আমলে যত হামলা হয়েছে শুধু ছাত্রলীগই দোষী? আমি এখানে স্পষ্ট করে বলে যাচ্ছি, বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যত হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, অর্ধেক তার করিয়েছে ছাত্রলীগ, অর্ধেক তার শিবির। শিবির কেন তার কমিটি প্রকাশ করে না? আমি বিশ্বাস করি শিবির যদি তার কমিটি প্রকাশ করে, তার দেখবেন ছাত্রলীগের সব মেন স্ট্রিমের যত হামলাকারী, যত সন্ত্রাস, সব শিবিরের ক্যাডার হিসেবে প্রকাশিত হবে। যার ফলশ্রুতিতে তাদের কমিটি প্রকাশ করতে কখনোই দুঃসাহস করে না। এই জন্যই তো আমরা বারবার বলতেছি, তোমাদের মধ্য থেকে যারা অপরাধ করেছে, তোমাদের শিবির থেকে যারা পথভ্রষ্ট হয়েছে, তোমরা তাদেরকে আইনের হাতে তুলে দাও। তোমরা তাদেরকে শেল্টার দেওয়ার জন্য নিজেদের কমিটি গোপন করে এখনো পর্যন্ত তোমরা ছাত্রলীগকে শেল্টার দিয়ে যাচ্ছ এবং এদেরকে যারা ছোটখাটো ছাত্রলীগের পদ ছিল এদেরকে কন্ট্রোলে নিয়ে তুমি শিবির 5-6 আগস্ট থেকে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করা শুরু করছো। তখন আমি ছাত্রদল ক্যাম্পাসে থাকতে পারবো না, আমার বৈধ সিটে উঠতে পারবো না, এটা কিভাবে হয়? এবং এরপর থেকে কি শুরু করছে? আমাদের রাজনৈতিকভাবে আমরা তো রাজনৈতিকভাবে রাজপথ থেকে বেরিয়ে উঠছি। তো এখন আমাদেরকে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না, বাস্তবতা যেটা। এরা ছাত্রলীগের নেতাদেরকে গিয়ে বলতো, ভাই আমি আপনার হলের ছোট ভাই, আমার দিক তাকায়েন। এরা আজকে যদি এই যে আজকে শিবিরের যত নেতা আছে, আজকে যদি 5 আগস্ট না ঘটতো, তাহলে এরা সবচাইতে বড় ছাত্রলীগের হইতো এবং সবার উপরে এরা সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করতো। এটা কিন্তু সত্য। এরা প্রকাশিত হয়েছে 5 আগস্টের পরও 1.5 মাস পরে। তাহলে দেখেন, তাহলে আমরা যারা রাজপথে ছিলাম, আমাদেরকে তারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে এরা মোকাবেলা করতে পারবে না। যার ফলশ্রুতিতে তারা কি শুরু করছে? এরা আমাদের নামে বিভিন্ন ভোট আইডি দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে যে পেজ ক্রিয়েট করে করে এরা হচ্ছে আপনার আমার নামে যত ধরনের অপপ্রচার, যারা এরা থ্রেট মনে করেছে, যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে নাই, তার নামে যত ধরনের নোংরা ন্যারেটিভ প্রয়োজন 1000 4000 আইডি দিয়ে, ইতিমধ্যে 71 টেলিভিশনে দেখছেন আমার এক ফটো কার্ড একসাথে 4000 আইডি থেকে ছাড়া হয়েছে। এদের হচ্ছে যে মানে রিউমার স্ক্যানার যেটা আছে ওই দিক দিয়ে ইতিমধ্যে সংবাদ প্রচারিত হয়েছে। তাহলে এখন দেখেন শিবির যেভাবে এরা ভিকটিম রোলটা কিভাবে প্লে করে, জাস্ট এটা আপনাকে একটু বলি। এই যে দেখেন, একদিকে গুপ্ত রাজনীতির মধ্য দিয়ে আধিপত্য বিস্তার করতে গিয়ে ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের যে হচ্ছে যে ঐক্যবদ্ধ, সেখানে একটা ফাটল সৃষ্টি করছে। এবার আসেন ভিকটিম রোলটাকে প্লে করে। এখন চট্টগ্রামে যে হামলাটা হয়েছে, হওয়ার পরে ধরেন হচ্ছে যে এরা যে সূচনা করছে, সূচনা করার পর রক্তাক্ত করার পরে এরা কি করে, এদের অনেকগুলো পোর্টাল আছে, নিউজ পোর্টাল আছে, যে পোর্টালগুলো 5 আগস্টের পূর্বে আমাদের বিভিন্ন ভিডিও আমরা মারি খেতাম, আমাদের বিভিন্ন ভিডিও এরা ছেড়ে ছেড়ে এগুলোর ভিউজ বাড়াইছে এবং বিভিন্ন ব্যবসা করতো এই ধরনের পেজ দিয়ে। এই পেজগুলো রাতারাতি নাম পরিবর্তন হয়েছে। নাম পরিবর্তন এরা যখন একটা ঘটনা ঘটার সাথে সাথে এরা এদের নির্দেশ দেয় যে একটা ফটোকার্ড তৈরি করো। একটা পোর্টাল ফটোকার্ড ছাড়ে, একসাথে বাদবাকি সকল পোর্টাল এইটার সোর্স দিয়ে, ওই পোর্টালের সোর্স দিয়ে বাদবাকি সব জায়গা থেকে একসাথে প্রচার হইতে থাকে। এখন আমি যখন বলবো আমার তো সেই ধরনের প্রপাগান্ডার সোর্স আমার নাই, আমার যখন একটা ঘটনা ঘটে, ওই দিন মেট্রো স্টেশনে একটা ভুয়া ভিডিও আমার নামে ছেড়ে দিয়ে গোটা দেশে
আমাকে নিয়ে একটা বিভ্রান্ত তৈরি করেছে। আমি অসংখ্য অগণিত নিউজ পোর্টালের কাছে আমি মানে অসংখ্য না, অন্তত মেইন স্ট্রিমের, শুনেন মেইন স্ট্রিমের দুইটাকে আমি বলছি, আমি মেইন স্ট্রিমের দুইটা মিডিয়াকে বলছি, ভাই এটা তো আমি না, আপনারা একটা ফটো কার্ড দিয়ে দেন যেটা আবিদ না। এটা আমি তাদের কাছ থেকে আদায় করতে পারে নাই। আমি যখন একটা ঘটনা বলবো তখন আপনি সেখানে জাস্টিফিকেশনে যাবেন, সত্য মিথ্যা যাচাই করবেন, মন চাইলে দিবেন, মন চাইলে দিবেন না। কিন্তু এরা এদের পোর্টাল দিয়ে এগুলো ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে সমাজে একটা বিভ্রান্ত সৃষ্টি করে ফটো কার্ডের মধ্য দিয়ে এই যে ভিকটিম রোল প্লে করতে করতে আজকে গোটা জাতিকে বিভ্রান্ত করে গোটা জাতিতে একটা ফাটল সৃষ্টি করে ফেলেছে। এবং এই দায় দেখ শোনেন, এই দায় শিবিরকে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরা যে বিদ্বেষ সৃষ্টি করেছে প্রতিটা ক্যাম্পাসে, এর ব্যয় ভার বহন করার সক্ষমতা শিবিরের নাই, কিন্তু এটা বহন করতে হবে এদেরকে। আমি আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, এই যে আধিপত্য বিস্তারের আবারও চেষ্টা করা হচ্ছে, শিক্ষাঙ্গনকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, এইরকম যদি চলতে থাকে তাহলে আমরা আবারও কি সেই একই অভ্যুত্থানই দেখতে পারবো? এখন আদিব সাহেবের কথা শুনে মনে হচ্ছে আমরা সেই আগের আমলেই, ফ্যাসিস্ট আমলেই হলগুলোতে দখল করে ওইটার মধ্যে আছে। পার্থক্য একটা আছে যে শিবিরের প্যানেল, শিবিরের লোককে কমিটি থেকে এটা জানা যাচ্ছে না। আমি এই জন্যই বলছি, আমি অপরাধ করলে আমাকে আপনি ধরতে পারবেন। আমি এই জন্যই বলছি যে গুপ্ত রাজনীতি গণতন্ত্রে কোনো জায়গা নেই, এক। দুই হচ্ছে জামাত ইসলাম কিন্তু সার্বজনীন রাজনৈতিক দল না, এটা অনেকের কাছে আশ্চর্য মনে হয়। দেখেন, জামাত ইসলাম একটা এনজিও টাইপের দল, তাদের অনেক প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে জামাতের সমর্থক ছাড়া কেউ চাকরি করতে পারে না। ধরেন ঘটনাচক্রে জামাত যদি এবারে ক্ষমতায় আসতো তাহলে সব তাদের যে প্রতিষ্ঠানে এটা তাদের যে সরকার হতো সেটা জামাতেরই সমর্থকদের সরকার হতো, আপনার আমার হতো না। এই জন্য আমি বলছি যে জামাতকে কিন্তু রিফাইন হওয়া দরকার। জামাত গুপ্ত রাজনীতির থেকে, গুপ্ত রাজনীতি যদি তারা করেই, এই যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে এখনো ঘোষণা করা হয় না, তারা শিবির কি করে, ওপেন করতে হবে। গণতন্ত্রের রাজনীতিতে গোপনতার কোনো জায়গা নাই, না হলে তো আইন তো আছেই, আইন আছে তো। এখন উল্টাটা বলবো, তারপরে আমি ডিজাস্টার্স কথা বলতে চাই না, আমি তারপরে বলবো যে অভ্যুত্থানের শক্তি সব, পার্লামেন্টে একটা কমিটি হয়েছে, জ্বালানি তেলের জন্য কমিটি হয়েছে 10 জনের, 5 জন করে, জামাতের 5 জন, বিরোধী দলের 5 জন, সরকারি দলের 5 জন। তারা জ্বালানি ক্রাইসিস কিভাবে সমাধান করা যায় সেটা দেখবে। সেই সাথে এই যে ছাত্র রাজনীতিতে, অর্থাৎ ছাত্রদের ভিতরে, ছাত্র প্রতিষ্ঠানে যে উচ্ছৃঙ্খলতা শুরু হয়েছে, এটা কিভাবে সমাধান করা যায় সেটাও তারা পথ বের করুক। কারণ জাতীয় রাজনীতির থেকে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামাত, তারা যদি উপর থেকে বলে যে তোমরা এটা করো না, এটা করো, এটা করো, আমার ধারণা মীমাংসা হওয়া সম্ভব। তবে এটা ঠিক, তার আগে গুপ্ত রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে। আপনার কি ধারণা যে এইসব কিছুই করা হচ্ছে জনসাধারণের দৃষ্টি সরানোর জন্য? না, আমি বলি কি যে শোনেন, দেশে একটা অস্থিরতা তৈরি করার জন্য খুব সাটল ওয়েতে কাজ চলছে। এটাকে আমি বলি ডিপ স্টেট। ডিপ স্টেট কিন্তু সক্রিয় আছে। আমি পত্রিকায় লিখেছি, অনেক আগেও লিখেছি, এখনও লিখছি, যে আমাদের দেশে যখন নির্বাচন হয় তার আগে এবং পরে সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য আপনার ডিপ স্টেট ফাংশন করে। এখন ডিপ স্টেট ফাংশন করতেছে যাতে এই অভ্যুত্থানের শক্তিদের ভিতরে মানে সংঘাত সংঘর্ষ তৈরি হয়, একটা পরিস্থিতির অবনতি ঘটে। এমনিতে ধরেন অনেক সমস্যা দেশের, যারা জ্বালানি তেলের সমস্যা, এটা তো আর সরকার তৈরি করে নাই, এ দেশের জনগণও তৈরি করে নাই। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধর কারণে হরমুজ প্রণালীতে তেল পাওয়া যাচ্ছে না, আর জ্বালানি তেল হলো জীবন এবং জীবিকার লাইফলাইন। তেল পাবেন না, জীবন চলবে না, জীবিকাও চলবে না। সুতরাং সামগ্রিক বিষয়টা আমার মনে হয় এখন যে অবস্থায় আছে, সরকারের বয়স মাত্র 2 মাস। এই সময় তো সরকারের তো কিছু খুব একটা, তাকে আছে সরকার সম্পর্কে কিছু বলাও যাচ্ছে না, কতটুকু পারলো না। তবে একটা জিনিস, সরকার বিএনপির যে ইশতেহারে দিছিল, সেই ইশতেহারে যে সোশ্যাল সেফটি নেটের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, ধরেন বৃদ্ধ ভাতা, ফ্যামিলি কার্ড, অমুক সমক, তো সেখানে কৃষক কার্ড, আমার মনে হয় এখানে এখন যে দেশের আপনার এটার গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কারণ কৃষিখাত, করোনাকালে কৃষিখাত আমি আবারও আসবো আপনার কাছে এম এ আজিজ, তবে একটি বিরতির পরে আবার আপনাদের দুজনের কাছে ফিরে আসবো। দর্শক দেখছেন সপ্তাহের দেশ।
আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে আজকে আমরা আলোচনা করছি আবারও উত্তপ্ত শিক্ষাঙ্গনের রাজনীতি, এবং আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন এম এ আজিজ এবং আবিদুল ইসলাম খান। এ পর্যায়ে আবিদুল ইসলাম খান, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে হিংসা, বিদ্বেষ, আক্রমণ, পাল্টা আক্রমণ, ঘৃণা, এসব থেকে আসলে শিক্ষাঙ্গনকে কিভাবে মুক্ত রাখা যায়? আপনি নিজেও তো ভিপি প্রার্থী ছিলেন, শিক্ষাঙ্গনের মঙ্গলের স্বার্থে তো আপনি অনেক কথা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন। আপনাদের যে মধ্যে ঐক্যটা ঠিক আছে কিনা? দেখেন, গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঘৃণা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, গোটা বাংলাদেশ এই ঘৃণা চর্চা, প্রতিহিংসার চর্চার রাজনীতিতে মানে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, বাস্তবতা বলতে প্রত্যেকটা মানুষের সামাজিক জীবন এবং পারিবারিক জীবন বিষিয়ে তোলা হয়েছে। মাইন্ড নাই বললেই চলে কারোর, ব্যাপারটা হচ্ছে ওরকম। যখনই সে ফেসবুকে ঢুকতেছে কোনো না কোনো জিনিস সে দেখতেছে, আর ম্যাক্সিমাম মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিক্টেড, যে এইটাকে দেখেই এরা জাস্টিফিকেশন দেয়, এইটাকে দেখে এরা সিদ্ধান্ত নেয়, যার ফলশ্রুতিতে গোটা বাংলাদেশের যুব সমাজ কিংবা প্রতিটা মানুষের মাইন্ডকে বিষিয়ে তুলছে। গত 5 আগস্ট থেকে শুরু করে এখনো পর্যন্ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, যত ধরনের অপপ্রচার আছে এই বিষয়গুলো। সুতরাং এই জায়গাগুলো যদি সত্যিকার অর্থে কোনো একটা স্টেবল জায়গা আমরা আনতে না পারি, সরকার যদি এগুলোকে যথাযথভাবে কন্ট্রোল করতে না পারে, সরকার যদি এই জায়গাতে জিরো টলারেন্স নীতি অবলম্বন প্রদর্শন করতে না পারে, তাহলে সত্যি মানে রাষ্ট্র একটা অস্থিতিশীল পর্যায়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি যা দেখছি এখন, দেখেন একটা নির্বাচন মাত্র সম্পন্ন হয়েছে, তাই না? একটা ফেয়ার নির্বাচন হয়েছে। তো ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে একটা পার্টি মাত্র 2 মাস হলো সরকার ফর্ম করেছে। আপনি দেখেন তো, যে বিরোধী দলটা রাষ্ট্রে নির্বাচিত হলো বিরোধী দল হিসেবে, তাদের একজনের কাছ থেকে আপনি কোনো দায়িত্বশীল আচরণ খুঁজে পাচ্ছেন না। এই যে একটা সংকট তৈরি হইলো, একটা তেলের সংকট তৈরি হলো ক্ষমতা মানে নির্বাচনে দায়িত্ব গ্রহণ করার পরপরই, এই তেলের সংকটকে কাজে লাগিয়ে কত ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এবং জামায়াতের আমির নিজে অপপ্রচার চালিয়েছে তেলের সংকট নিয়ে। দুদিন আগে দেখলাম সংসদে উনি প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিচ্ছেন, চলেন না আমরা মিলেমিশে কাজটা করি। ও অপপ্রচার চালাইয়া সবকিছু শেষ হওয়ার পরে অপপ্রচারের কাজ কমপ্লিট, এখন আরেকটা মিডিয়া ট্রায়াল নিতে হবে কিভাবে একটা ভালো প্রস্তাবের মধ্য দিয়ে। তো উনি নিজেই তো অপপ্রচার চালিয়েছেন গোটা দেশের মানুষের সামনে। আচ্ছা, তেলের সংকট আপনারা দেখেছেন, তেলের যে সমস্যাটা তৈরি হয়েছে, এত কিছুর উপরও সরকার চেষ্টা করেছে, দাম কিন্তু একটা লেভেল পর্যন্ত বাড়ায়নি। পরবর্তীতে যা বাড়িয়েছে দক্ষিণ এশিয়ার ভিতরে এখনো পর্যন্ত সর্বনিম্ন তেলের দাম হচ্ছে বাংলাদেশে। তাহলে দেখেন, আপনি দেখে থাকবেন বিভিন্ন পাম্পগুলোতে মোটরসাইকেলের তেল পরিপূর্ণ ফেক লাইন তৈরি করে রাখা হয়েছে, এবং সরকারকে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে সেটাকে নিয়ে। আবার খুঁজে গিয়ে দেখা যাচ্ছে কি ওই দাড়িপাল্লার ছবি তাদের প্রোফাইলগুলোতে আছে। সুতরাং সেই জায়গায় কি জামাত শিবির এই রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য সে সরকারকে সহযোগিতা করতে পারছে? সুতরাং ঐক্যদ রাষ্ট্রের টপ টু বটম, মানে একদম টপ থেকে শুরু করে নিচ পর্যন্ত ঐক্যটা ধরে রাখতে হবে, ওই আচরণগুলো আমাদের কাছে প্রদর্শিত করতে হবে। আপনি যখন মানে লিডার নেতৃত্বের জায়গা থেকে যখন আপনি সহনশীলতা প্রদর্শন করবেন, সেটার ইম্প্যাক্ট তৃণমূল পর্যন্ত পড়ে। তো সুতরাং উনি তো বারবার একের পর এক মানে হচ্ছে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেই যাচ্ছে, গিয়ে সাংবাদিকদেরকে নিয়ে নানান ধরনের পুরো রাষ্ট্রকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য উনি চেষ্টা করে গেছেন। তো দেখেন, তো এই যে একটা আমাদের ভিতরে অনৈক্য, যে রাষ্ট্রকে সহযোগিতা করব না, আমি তো একটা সময় ভাবতেছিলাম মনে হচ্ছে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতাটা ছেড়ে দিয়ে যে আমাদের আমিরকে ওনার চেয়ারে বসিয়ে উনি বিরোধী দলে যদি বসে যেত, তাহলে আমার মনে হয় রাষ্ট্রটা বেহেশত হয়ে যেত আর কি, তার দৃষ্টিকোণ থেকে। জামাত তো সেটাই বলতেছে যে আমি থাকলে রাষ্ট্র বেহেশত হয়ে যাবে। এটা কি কারো হাতে আছে? এই তেলের সংকট কি বাংলাদেশের সংকট? এই সংকট তো গোটা বিশ্বের সংকট। এই সংকটে আমরা অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে সেগুলোকে সলভ করবো, সেই মানসিকতা প্রদর্শন করার দরকার ছিল, সেটা কিন্তু তাদের কাছ থেকে পাই নাই। তো এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় জামায়াত শিবির বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করে নাই, স্বাধীনতা যুদ্ধ সেটা কখনো করে নাই, এখনো পর্যন্ত যখন সুযোগ পায় আমার মনে হয় বিভিন্ন দেশের এজেন্ট হিসেবে এরা বিভিন্নভাবে কাজ করে। নট অনলি জামাত, বাট অলসো তাদের সংগঠন, ছাত্র সংগঠনগুলো পর্যন্ত আমার মনে হচ্ছে বিভিন্ন দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। ধন্যবাদ আবিদুল ইসলাম খান। এই পর্যায়ে এম এ আজিজ, আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের সময় অনেক কম, যে কথাগুলো বললেন এম এ আবিদুল ইসলাম খান, আসলে তার কথার প্রেক্ষিতে আমরা চাই যে যুব সমাজের কাছ থেকে একটি সুস্থ ধারার রাজনীতির প্রত্যাশা আমরা সবাই করি। সেই দিক থেকে আমাদের রাষ্ট্র বা আমাদের নতুন সরকার, 2 মাসের সরকার কিভাবে সহায়তা করলো বা কতটুকু সহযোগিতা করলো? দেখেন, প্রথম কথা হচ্ছে, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে কোনো প্রতিষ্ঠানে এখনো শিবিরের সংগঠন সদস্যকে জানা যায় নাই। এখন ছাত্রদল যারা করে সবাইকে আপনি চেনেন। এখন এই তেল এবং পানি মিলাবেন কিভাবে?
তাহলে জামাতের নেতৃত্ব, জামাতের ওই আন্ডারগ্রাউন্ড গুপ্ত সুপ্ত বলেন, তাদেরকে চেনে। সুতরাং এই জন্যই বলছি যে পার্লামেন্টারি যে কমিটি হয়েছে, সেই কমিটিতে করে এই ছাত্র রাজনীতিকে রিমডেলিং করতে হবে। কারণ এরা উভয় পক্ষই আপনার অভ্যুত্থানের শক্তি। যাতে আমার কথা হচ্ছে রাজনীতি একদম উল্টো, বিএনপির রাজনীতি এবং জামাতের রাজনীতি একদম উল্টো। কোনো অবস্থাতে রাজনীতি কিন্তু কোনো অবস্থাতে আন্ডারস্ট্যান্ডিং করা সম্ভব না। মানে আমি বললাম তেল আর পানি যা হয় তাই। তো এই জন্য আমি বলছি যে দুইটা দলের পক্ষ থেকে যেহেতু সংসদীয় কমিটি করছে, সেখানে পক্ষ থেকে ছাত্রদেরকে আপনার একটা মডালিটি দাঁড় করে দেওয়া উচিত যে তোমরা এইটুকু করবা, এই পর্যন্ত পারবা। আমার মনে হয় এখানে আদিবাসী মানবে, বিএনপির সিদ্ধান্ত আসলে মানবে। জামাতের সিদ্ধান্ত এখন জানতে হলে তো বিএনপি দিলে হবে না, কারণ তার তো চেনাই যায় না, তারা তো অদৃশ্য। এই জন্য বলছি এই পার্টির থেকে এটা করা উচিত, কারণ এটা অভ্যুত্থানের, আমি বলবো যে দুটোই অভ্যুত্থানের শক্তি। হ্যাঁ, তারা এখন যদি সংঘাত সংঘর্ষে জড়ে, সারা জীবনই দেখছি সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দেয়, ডাকসু সবসময় নেতৃত্ব দেয় সব আন্দোলনে। এবারের ডাকসু তো নেতৃত্ব দিতে পারবে না, এটা বোঝাই যায়, কারণ তারা তো 5-6 জন পাওয়া যায়, আর সব তো গুপ্ত। কি করবেন আপনি? এই জন্য বলছি যে তাদেরকে দুই পার্টি বসে একটা মোটামুটি ছাত্র রাজনীতির একটা গাইডলাইন তৈরি করুক, করে যাতে সংঘাত সংঘর্ষ না হয়, অর্থাৎ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, ফেসিবাদের আগমন আবার না ঘটে। এইটাই আমি বলবো। অসম্ভব ধন্যবাদ, একদম পরিষ্কার আপনার বক্তব্য এম এ আজিজ এবং আব্দুল ইসলাম খান। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সপ্তাহের দেশে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন সপ্তাহের দেশ। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।